টিবিএস মার্কেটসের এই সপ্তাহের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, আজকে আমরা কথা বলবো দেশের পুঁজিবাজারের বর্তমান প্রেক্ষাপট, তার পাশাপাশি ইনভেস্টরদের ট্যাক্স রিটার্ন দেওয়ার সময় এসছে। আমাদের আজকের অতিথি একজন ব্রোকারেজ প্রফেশনাল, পাশাপাশি তিনি একজন এনবিআর অ্যাপ্রুভড যে ট্যাক্স প্র্যাকটিশনার। তিনি জনাব আব্দুল কাদের নাবিল। তিনি হেড অফ কর্পোরেট ইন্টারমিডিয়ারিজ অ্যাট লঙ্কা বাংলা সিকিউরিটিজ। আমরা তার কাছ থেকে শুনি। নাবিল ভাই, স্বাগতম। থ্যাংক ইউ বাবু। মেনলি ট্যাক্স সিজনে আপনাকে আমরা স্মরণ করি। তো ট্যাক্সের আগে আমরা মার্কেট নিয়ে কথা বলি যে আইসিবি ৩,০০০ কোটি টাকা পাবে। একবার এটা 10% বলে আইসিবি আবার কমে যাচ্ছিল, 4%-এ অ্যাপ্রুভাল হলো, কিন্তু আমরা দেখলাম থার্সডেতে আসলে মার্কেট একটা সেল অফ দিয়েই ক্লোজ হয়েছে আর কি। তো আসলে এই উইকনেসটা কেন? বাবু ভাই, আপনি যে বিষয়টা আজকে তুলে ধরলেন যে আইসিবি টাকা পাচ্ছে, মানে টাকা কিন্তু এখনো পায়নি, হয়তো আমরা আশা করি নেক্সট উইকের দিকে হয়তো চলে আসবে টাকাটা। তো এখন এইটা একটা আমরা আমাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা ধন্যবাদ দিতে পারি যে ওনাদের যে আসলে যে এই মার্কেটের প্রতি যে ওনাদের একটা পজিটিভ একটা ইনিশিয়েটিভ আছে, এই জিনিসটার জন্য আমরা আসলে সবাই, আমরা স্টক মার্কেট থেকে সবাই কিন্তু অনেক বেশি এখন আশা করতে শিখছি আর কি, যে গত 15 বছর এই মার্কেটে যা হয়েছে তার থেকে, মানে এই মার্কেটটা আগে এভাবে আসলে সরকারের টপ লেভেল থেকে এভাবে বলে দেখতো বলে আমরা মনে হয় না আর কি, হয়নি। কিন্তু এখন আমরা যেরকম দেখতেছি, মানে আমরা কিন্তু আশাবাদী হচ্ছি। তো আপনি তো জানেন অনেক ধরনের কিন্তু মানে ইফ অ্যান্ড বার্ড তো রয়েছে এই মার্কেটের মধ্যে। এখন বিশেষ করে আমাদের মার্কেটে এখন ভালো মানে কোম্পানির সংখ্যা কিন্তু খুবই কম। যে একটা ফান্ড ইনভেস্টমেন্ট করতে হলে তার যে যেগুলো আছে এগুলোতেও সেল অফ বা সেল প্রেসারটা এখন মার্কেটে এক্সিস্টিং যারা ইনভেস্টর আছেন তারা কিন্তু আসলে পর্যায়ক্রমে কয়েকবারই কিন্তু ফান্ড নিয়ে এসে তাদের ফান্ডটা কিন্তু একটু স্টাক হয়ে গেছে অনেকের। তো এখন যে গভর্নমেন্ট যে এটা একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে এখানে ৩,০০০ কোটি টাকা নতুন ফান্ড, এটা একটা ব্লাড হিসাবে আমরা মনে করি, যদিও এই মার্কেটের তুলনায় এটা কম, তারপর একটা মানে এই মুহূর্তে এই টাকাটা কিন্তু অনেক পজিটিভ একটা রোল প্লে করবে যখন এটা মার্কেটে চলে আসবে। তো আমরা আশা করি তখন ভালো ফান্ডামেন্টাল যে স্টকগুলো আছে এই সেগুলোতে তাদের ফান্ড ইনজেক্ট করে। হ্যাঁ, যদিও এরকম বলছে ওনারা এরকমই করবে। তো এরকম আসলে যখন ইন্ডেক্সের প্রতি মানুষের কনফিডেন্স বিল্ড আপ হবে, এখনো যে হচ্ছে না তা না, এখনো কিন্তু দেখেন ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে কিন্তু মানে স্লো অ্যান্ড স্টেডি, যত কমই আপনি যত স্টকটা মানে বিগ কোয়ান্টিটি কালেক্ট করতে পারবেন তাহলে কিন্তু আপনি প্রফিটটা বেশি করতে পারবেন। এখন আপনি যদি কোনো একটা স্টক কেনার সময় আপনি প্রাইস মানে আপ করে আপনাকে কালেক্ট করতে হয়, হ্যাঁ, টেনে শেয়ার কিনছেন, শেয়ার প্রাইস বেড়ে যাচ্ছে। তো এই ধরনের মুভমেন্ট, মানে এই ধরনের মানে টেনে শেয়ার কিনে কস্টিং বাড়িয়ে কিন্তু আসলে রিটার্নটা ওইভাবে জেনারেট করা সম্ভব হয় না। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বড় বড় ইনভেস্টর যারা মার্কেটটাকে আসলে অ্যানালাইসিস করে, মার্কেটের ইকোনমিক সেক্টরগুলো ফ্যাক্টগুলো নিয়ে অ্যানালাইসিস করে, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিছু কিছু ইনভেস্টমেন্ট করা শুরু করেছে। এখন তাদের আসলে ইনভেস্টমেন্ট প্যাটার্নগুলো আপনি কিন্তু আসলে ট্রেডিং স্কিন দেখে ওইভাবে বোঝা যায় না। তো তারা আস্তে ভালো স্টকগুলো দেখে তারা ফোরকাস্টিং করে এই কোম্পানিগুলোর ফিউচার কেমন আসছে, আমাদের ইকোনমিতে কী পরিমাণ থ্রেট সামনের দিনে আসতে পারে, আমাদের ইনফ্লেশনগুলো আসলে কি কন্ট্রোলের দিকে যাচ্ছে কি না। আপনি জানেন যে ট্রেজারির বর্তমানে রেট অনেক বেশি হাই। এই মুহূর্তে কি সবাই তো মানে ওই ধরনের স্মার্ট ইনভেস্টর যে তারা কিন্তু ফুল টাকায় কিন্তু ইকুইটিতে ইনভেস্টমেন্ট এই মুহূর্তে করবে না, মানে করলেও হয়তো ওরা পার্টলি করছে, ধাপে ধাপে করছে, হ্যাঁ, এবং তারা সব শেয়ারও কিন্তু কিনবে না। আপনি জানেন যে বেশ কিছু কিন্তু পরিবর্তন মানে চেঞ্জ হয়েছে গত 2-3 বছরের মধ্যে। এমন চেঞ্জগুলো আসছে যেগুলো আমাদের কোম্পানির আমাদের বিজনেসের জন্য কিন্তু অনেক বেশি একটা নেগেটিভ একটা ইয়ে চলে আসছে, যেগুলো কোম্পানি ইনকামের সাথে সরাসরি এফেক্টেড হয়েছে। বিশেষ করে আপনি ইউক্রেন রাশিয়া ওয়ার যখন হলো, এটার পরবর্তীতে আমাদের ইকোনমিতে যা যা হয়েছে এগুলো তো সবাই জানে এখন পর্যন্ত, মানে এই প্রবলেমগুলো কিন্তু এখনো কিন্তু সেভাবে সলভ হয় নাই। তো আমাদের দেশে আমরা যেটা মনে করি যে 5ই আগস্টের পরে যেটা হয়েছে সেটা একটা মিরাকেল। এখন আমরা নতুনভাবে আসলে স্টক মার্কেট নিয়ে আমরা একটা আশাবাদী হচ্ছি। আমরা আশা করি যে সামনের দিনগুলোতে বর্তমানে আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার স্যার, তারপর গভর্নর স্যার যেভাবে ইনিশিয়েটিভ নিচ্ছেন, আমার মনে হয় ফাইন্যান্সিয়াল সেক্টরটা ঘুরে দাঁড়াবে। তো ঘুরে দাঁড়ালে এটার আউটকামটা আমাদের হয়তো বা 1 বছর বা
2 বছরের মধ্যে আমরা খুব একটা ভালো একটা মার্কেট আমরা আশা করব। পাশাপাশি রিসেন্টলি যে আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাননীয় চেয়ারম্যান স্যার উনি কিন্তু একটা ইনিশিয়েটিভ নিচ্ছেন, ওনারা একটা উদ্যোগ নিয়েছেন যে ভালো কোম্পানি লিস্টেড করার জন্য কিছু প্রণোদনার ওনারা ডিমান্ড করেছেন। আপনি হয়তো জানেন যে প্রায় 5 বছরের যদি 30%-এর বেশি শেয়ার অফলোড করে মার্কেটে, তাহলে ওদেরকে 5 বছরের ট্যাক্স সাবসিডি মানে হলিডে ফ্যাসিলিটিসটা প্রদান করা হবে। তো এই জিনিসগুলো যদি আসলে আমাদের এনবিআর যদি একটু কনসিডার নেয় এবং এইটাকে যদি একটা সেক্টর মনে করে, এবং সেক্টর মনে করতে হবে, কারণ দেশের ইকোনমিক যে সিচুয়েশন আপনারা জানেন আগে ব্যাংক নির্ভর ছিল, তো আমাদের এই সেক্টরটাকে এখন কিন্তু ঘুরে দাঁড় করানোর মানে সময় এসেছে। মানে এটা অনেক অনেক লিঙ্গার হয়ে গেছে কিন্তু টাইমটা, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ আপনার পাকিস্তান পরিমাণ সবকিছুই কিন্তু অনেক আমাদের তুলনায় অনেক বেশি ওদের হয়েছে। আপনি যদি আমি একটু উদাহরণ হিসেবে বলি যে পাকিস্তানে কিন্তু ইন্ডেক্স বর্তমানে 1 লক্ষর উপরে চলে গেছে। হ্যাঁ, আমরা ট্রেজারিতে আসি। আপনি তো দীর্ঘ প্রায় 1 যুগ ক্যাপিটাল মার্কেটের সাথে আছেন। যখন মার্কেটটা ইকুইটি ড্রিভেন ছিল ফুললি, তখন স্টিল হয়তো তাই। তো আপনার এই ট্রেজারি বন্ডগুলো যখন আপনার স্টক এক্সচেঞ্জে ট্রেডেবল হয়েছে, তো আপনারা সেপারেট ডিপার্টমেন্ট খুলে আলাদা ডেস্ক খুলে স্টক মার্কেটের ইনভেস্টরদেরকে ট্রেজারি ইনভেস্টমেন্টটা আপনারা পিচ করছিলেন, কেমন রেসপন্স পেয়েছেন এই পর্যন্ত যদি আমরা বলি? অবশ্যই এটা আমরা যখন 2022 সালে যখন ফ্লোর প্রাইসটা আরোপ করা হয় তার কিছুদিন পরেই তৎকালীন সিকিউরিটিজ কমিশন চেয়ারম্যান স্যার ওনারা উদ্বোধন করেন যে আমাদের এই মার্কেটে ট্রেজারি বন্ডের আবার পুনরায় ট্রানজ্যাকশন শুরু করে। তখন আমি যখন দেখলাম যে আমাদের ইকোনমিক সিচুয়েশনে বিশাল একটা পরিবর্তন চলে আসছে, বিশেষ করে আপনার ডলারের রেট যখন ফ্লাকচুয়েট করলো, তারপর যখন ফ্লোর প্রাইস ছিল শেয়ারের প্রাইসগুলো আসলে অ্যাডজাস্ট হচ্ছিল না, তখন আমরা বুঝতেছিলাম যে হয়তো কোনো এক সময় এই ধরনের যখন ফ্লোর প্রাইস লিফটেড হবে তখন এই ধরনের একটা শক বাজারে আসতে পারে। তখন আমরা আসলে ওইভাবে ক্লায়েন্টদেরকে আমরা আসলে পিচ করার ক্ষেত্রেও যখন আমরা আমাদের ক্লায়েন্টদের যারা আছে তাদেরকেও আমরা যতটুকু সেফ রাখা যায় সেটা চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের নতুন ক্লায়েন্ট হান্ট করার ক্ষেত্রে আমরা তখন আমি নিজে স্টাডি শুরু করি। ট্রেজারি বন্ড যেটা নতুন একটা প্রোডাক্ট, এটা ব্যাংকিং সেক্টরে, এটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন ছিল। আমি স্টাডি করলাম, করে আমরা নিজের মতো করে ক্লায়েন্টদেরকে আমরা বুঝালাম, নিজের ট্রেনিং করাচ্ছি। তো আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। আমরা ইতিমধ্যে প্রায় সবকটা ব্যাংকের সাথে মোটামুটি যারা ট্রেজারি নিয়ে কাজ করে অ্যাক্টিভ, তাদের সাথে আমাদের একটা লিঙ্ক তৈরি করে, আমাদের টিম একটা লিঙ্ক আমরা অলরেডি তৈরি করে ফেলছি। তো আমাদের মাধ্যমে যারা আমরা দেশের বিভিন্ন স্থান থেকে মানে আমাদের নন রেসিডেন্টস বাংলাদেশি যারা আছেন বিভিন্ন প্রান্তে, চায়না, ইউকে, তারপর আপনার দুবাই, কানাডা, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা অটোমেটিক অ্যাকাউন্ট ওপেন করতে পারছি, মানে চলে আসতেছে। তো আমাদের এই অ্যাকাউন্টগুলো আমরা কিন্তু ওই ক্লায়েন্টগুলোকে কখনোই যে আসলে ওদের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে, ওরা অনলাইনে বা আমাদের দেশের সাথে কানেক্টেড কোনোভাবে ওরা আমাদের সম্পর্কে জেনে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে এই ট্রেজারি বন্ডে আমরা তাদেরকে ইনভেস্টমেন্ট করাতে পারছি। এখন পর্যন্ত ধরেন যে আপনাদের লঙ্কা বাংলার কথাই যদি আমরা বলি, এই সার্ভিসটা অন্য অনেকেই দিচ্ছেন বা আপনারা খুবই মানে যেটাকে বলে সিরিয়াসলি নেমেছেন। কি পরিমাণ ট্রেজারি ইনভেস্টমেন্ট আপনাদের মাধ্যমে হয়েছে একটা অ্যাপ্রক্সিমেট? আমরা ইতিমধ্যে প্রায় 500 করোড়ের মতো আমরা অলরেডি ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্ট আমাদের হয়েছে গত 1 বছরের মধ্যে। আপনাদের ক্লায়েন্টরা করেছে? হ্যাঁ, আমাদের ক্লায়েন্টরা করেছে, নতুন ক্লায়েন্ট, পুরাতন এক্সিস্টিং ক্লায়েন্ট, তবে ম্যাক্সিমামই নতুন ক্লায়েন্ট। তবে এক্সিস্টিং যে ক্লায়েন্টরা আমরা তাদেরকে ওইভাবে সাজেস্ট করেছি যে স্যার আপনারা, আমরা আগে যেটা বলতাম ডোন্ট পুট ইউর এগ ইন এ সিঙ্গেল বাস্কেট। হ্যাঁ, এটা তো ওয়ারেন বাফেটের একটা খুবই কমন একটা ডায়লগ ছিল, কিন্তু আমরা আগে এই বাস্কেটটাকে মানে আমাদের কাছে রংলি প্রেজেন্ট করা হয়েছিল। বাস্কেট মনে করলে অনেকে মনে করতে যে স্টক মার্কেটের পোর্টফোলিওটাকে 10টা আইটেমে ভাগ করা, হ্যাঁ, দেখুন আপনি দেখেন বাজার যখন ইউক্রেন রাশি ওই যে তখন যখন খারাপ অ্যাসেট ক্লাসটা আমাদের এখানে অ্যাসেট ক্লাসে সুইচিং এর আইডিয়া বা এটাতে অভ্যস্ত ছিল না সাধারণ মানুষ। হ্যাঁ, আমাদের ছিল না, মানে আমাদের যে ফিক্সড ইনকাম একটা এভিনিউ যেটা এটা ছিল না। আমি যে কোনো ইনস্টিটিউট বা যদি খুবই মানে আমরা যদি বলি যে আপনার সিজনড কোনো ইনভেস্টর চাইতো, তাহলে হয়তো ইকুইটি থেকে মানে এত কি বলে যে ফ্রিকোয়েন্ট যে সুইচিং না করে হয়তো একটা লং টু মিড টার্মের জন্য তারা সুইচ করতেন, বাট খুবই কম অ্যাওয়ারনেস ছিল না, অ্যাওয়ারনেস ছিল না। আর ট্রেজারি বন্ডটা তো এখনো বুঝে না অনেকে। হ্যাঁ, আর চাইলে ট্রেজারি বন্ডে যদি ব্যাংক থেকে আপনি সার্ভিস নিতে হয় আপনাকে ফিজিক্যালি ব্যাংকে যেতে হয়, আর আপনি এখানে আমাদের মাধ্যমে যারা ট্রেজারিতে গিয়েছিল তারা যদি ইকুইটিতেই থাকতেন, দুইটার তুলনামূলক চিত্র আজকের দিনে আপনি কি ফিল করেন? তারা আপনাকে থ্যাঙ্কস দেয়? অবশ্যই, মানে আমরা শুরু থেকে যে মানে আমাদের টার্গেটটা ছিল যে যেহেতু মার্কেট ফ্লোর
প্রাইস দিয়ে তখন ইয়ে ছিল, মানে একটা ব্যারিয়ার ছিল। তখন আমরা চিন্তা করলাম যে এখন নতুন ক্লায়েন্ট যদি আমাকে হান্ট করতে হয়, আমি আমার ক্লায়েন্ট বেসটাকে বাড়াবো। হ্যাঁ, এই ক্লায়েন্ট বেসটাকে বাড়ানোর জন্যই আমি কিন্তু এই নতুন প্রোডাক্টটা মার্কেটিং শুরু করেছি। তো এখানে আসলে শরিয়া ভিত্তিক অনেক ধরনের ইয়ে আছে, তো এটা আমরা তো অনেকে শরিয়া ভিত্তিক ইনভেস্টমেন্ট যারা করে তারা হয়তো বা তাদেরকে আমি ওই সার্ভিসটা দিতে পারি না, কারণ বাংলাদেশ ব্যাংক যে সুকুক, যে বাংলাদেশ ব্যাংকের সরকারের সুকুক, হ্যাঁ, যেটা এটা এখন ইস্যু করতে পারছে না ইসলামিক ব্যাংকগুলোর কিছু প্রবলেমের কারণে। তো এই কারণে যদি গভর্নমেন্ট সুকুকটা ইস্যু করে, তখন আমি কিন্তু আরো মাছ পিপলের কাছে এই প্রোডাক্টটা নিয়ে যেতে পারবো। তো আমরা শুধুমাত্র ট্রেজারি বন্ড না, ট্রেজারি বিলের সার্ভিসও দেই। এই রিসেন্টলি কিন্তু এফআরটিভি নামক একটা নতুন একটা বন্ড কিন্তু ইনিশিয়েট হয়েছে, যেটা 3 মাস পর পর, এখন বর্তমানে সবচেয়ে বেশি রেট এটাই কিন্তু দিচ্ছে, ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড আর কি। তো এই নতুন যে প্রোডাক্টগুলো, এটা আমি ক্লায়েন্টদেরকে যখন আমরা ইনফর্ম করছি, জানাচ্ছি, আমাদের লঙ্কা বাংলার যে ফেসবুক পেজগুলো আছে, এগুলোতে আমরা প্রতিদিন মানে প্রতি মাসে অকশন ক্যালেন্ডারগুলো আমরা পাবলিশ করি। তারপরে আবার অন্যান্য বিভিন্ন হাউসে এবং ব্যাংকেরও অনেক ক্লায়েন্ট আছে যে তারা সেল করতে চায়, হ্যাঁ, আমরা তাদেরকে বেটার রেট অফার করি। হ্যাঁ, কীভাবে করে, আপনি যদি একটা ব্যাংকের মাধ্যমে যদি আপনি বন্ডটা কিনতেন, তাহলে ওই ব্যাংকের প্রতি আপনাকে ডিপেন্ডেন্ট হতে হতো। ওরা যেই ইল্ডটা আপনাকে অফার করবে সেই ইল্ডে আপনাকে কিনতে হতো, আপনাকে বার্গেনিং অপশনটা কিন্তু থাকবেন নাই। তো আমার মাধ্যমে যখন আমার একটা ক্লায়েন্ট ট্রেজারি বন্ড কিনবে বা সে যখন সারেন্ডার করবে, অকশন থেকে তো সবাই একই রেটে পাচ্ছে, কিন্তু যখন সারেন্ডার করতে যাবে, সেকেন্ডারি মার্কেট ট্রেড করতে চায়, দুইটা অপশন, একটা হচ্ছে যে আমাদের স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আমরা করতে পারি, অথবা বাংলাদেশ ব্যাংকের যে আলাদা যে একটা এফএমআই থেকে, ওখানেও আমরা কিন্তু এই ট্রানজ্যাকশনটা করতে পারি। তো আমি কি করি, আমার সাথে বিভিন্ন ব্যাংকের যে লিঙ্ক একটা কথা বলেছিলাম, তো এই বিভিন্ন ব্যাংকের সাথে আমি রেটটা নিই, যার কাছ থেকে বেটার আমি রেটটা পাচ্ছি সেই রেটটা আমি ক্লায়েন্টকে অফার করি। তো এক্ষেত্রে ক্লায়েন্টও হ্যাপি থাকে, আমাদেরও বিজনেস আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি সামনে যখন ইকুইটি মার্কেট গ্রো করবে, তো এখনো আমাদের অনেক ইনভেস্টর, তাদেরকেও আমরা পার্শিয়ালি বলছি যে স্যার আপনার ভালো ভালো কিছু স্টকের প্রাইস চলে আসছে, যে ক্লায়েন্টগুলো আসলে আমাদেরকে বিলিভ করে বা আমাদের কথা শুনে ইনভেস্টমেন্ট করতে চায়, এবং তারা নিজেরা অন্য কিছু, মানে 100 কোটি টাকার একটা ফান্ড নিয়ে যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছে এখন যায়, আপনি তাকে কি পরামর্শ দিবেন যে ফর দ্য নেক্সট 2 ইয়ার্স? আচ্ছা বাবু, আমি যেটা বলতে চাচ্ছি যে এই মুহূর্তে আমার কাছে অপশন দুইটাই লুক্রেটিভ মনে হচ্ছে। একটা হচ্ছে যে আপনার ট্রেজারি বন্ডের, আপনি জানেন সর্বোচ্চ ইল্ড, মানে মোটামুটি আমরা বলতে পারি যে মোটামুটি হাইয়েস্ট ইল্ডের কাছাকাছি অবস্থান করতেছে, কারণ আপনি 13% নিয়ার অ্যাবাউট 13%-এর কাছাকাছি আপনার। তো আমরা 20 ইয়ার্সের যে বন্ডটা, এটাকে আমরা সব ইনভেস্টরদেরকে সাজেস্ট করি যে স্যার আপনি 20 ইয়ার্সের বন্ডটাতে ইনভেস্টমেন্ট। অনেকে বলে যে স্যার 20 ইয়ার্স মানে এটা দেখে অনেকে 20 বছর টাকা আটকে থাকা বিষয়টা। তো আমি বলছি স্যার আসলে 20 ইয়ার্সটাকে একটা নেম হিসাবে আপনি কনসিডার করেন। হ্যাঁ, আপনি তো হয়তো 2 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবেন। এখানে মজাটা হচ্ছে কি, আপনার 2 ইয়ার্সের মধ্যে যদি রেটটা ডাউন হয় 13% থেকে হয়তো 10%-এ আসলো, তাহলে আপনি যে 20 বছরের বন্ডটা কিনলেন না, তাহলে 2 বছর পরে যদি আপনি এটা লিকুইডেট করেন, রিমেনিং যে 18 বছর আছে, 18 বছরে যে 3% যে আপনি এডিশনাল বেনিফিটটা পেতেন, এই বেনিফিটটা ওই সময় আপনি কিন্তু ক্যাপিটাল গেইন ফরম্যাটে নিয়ে নেবেন, হ্যাঁ, প্রিমিয়াম হিসাবে তাদের কাছ থেকে নিয়ে নেবেন। তো এই যে অতিরিক্ত নাও, আপনি যে কয়দিন হোল্ড করছেন 13%, মানে 12.75% এখন 20 ইয়ার্সের আপনি ওইটা পাচ্ছেনই, প্লাস ওই সময় রিমেনিং যে 18 বছরের ওই রিটার্নটা। হ্যাঁ, বন্ডের ক্যাপিটাল গেইনের আইডিয়াটা সম্পর্কে আসলে অনেকের মধ্যে অ্যাওয়ারনেস নাই, রাইট? তারা আকাশ থেকে পড়েন যে বন্ডে আমার ক্যাপিটাল গেইন, রাইট, ইটস আ ফিক্সড ইনকাম। এই যে 10% যদি আপনি 2 বছর পরে দেখা যাচ্ছে 50%, মানে 55%-এর মতো বা তার বেশি আর কি। আমাদের একদম এখানে এগুলো ক্যালকুলেশন কি, আপনি যখন ডেট, অ্যামাউন্ট এবং ইল্ড, এই তিনটে অপশন যখন আপনি সেট করে দিবেন, আপনাকে বলে দিবে যে আপনি কোন ডেটে কত ইল্ডে বিক্রি করতে, তখন প্রাইস কত হবে আপনাকে কিন্তু বলে দিবে। হ্যাঁ, এখানে কিন্তু ম্যানুয়াল কোনো হিসাব নাই যে একটা আপনার একটা ভ্যালুয়েশন মডেল, বাট মার্কেট তো ডেফিনেটলি একটু ডেভিয়েট করে বাস্তবতার সাথে। না, এটা আমি যদি বলি আপনাকে যে আপনি 10% ইল্ডে বিক্রি করবেন, আমার সাথে আপনার নেগোশিয়েট হলো 10%, ওই 10% লিখলে আমাকে বলে দিবে এই প্রাইস হবে। সেটেলমেন্টটা ওইভাবেই হয়, হ্যাঁ, ক্লিন প্রাইস, তারপর আপনি তো জানেন ডার্টি প্রাইস হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্টটা, যেটা সময়ের যোগ্য দিয়ে দিতে হয়, সেটা এরকম ভাবেই হবে। তো এর থেকে যদি 1 টাকা কম বেশি করেন তাহলে ইল্ডটা থাকবে না। 100 কোটি টাকার মধ্যে আপনি বন্ডে কত কোটি নিয়ে যাবেন? 100 কোটি টাকার মধ্যে আমি 50%ই আমি বন্ডে ইনভেস্টমেন্ট করব। 50% আমি বন্ডে করব, বাকি 50%-এর মধ্যে আমি 25% আমি ভালো ভালো কিছু স্টক দেখে পজিশন নিব আস্তে আস্তে করে। বাকি 25% আমি শর্ট টার্ম বিলে ইনভেস্টমেন্ট করব, শর্ট টার্ম।
কারণ কি আমি শর্ট টার্ম আমার প্রতিদিনে আমার যদি ফান্ডের রিকোয়ারমেন্ট আমি আমার প্রত্যেকটা ফান্ডে লিকুইডেট করতে পারেন যাতে হ্যাঁ এটা ওয়ান কাইন্ড অফ আপনি ক্যাশ ফেলে রাখার মতোই আর কি। তো তবে আমি অ্যানালাইসিস করতে হবে যে ইনভেস্টর আমাকে টাকাটা দিচ্ছে, এই যে 100 কোটি টাকার ফান্ড, আমি আগে ওই ইনভেস্টরকে আমাকে একটু অ্যানালাইসিস করতে হবে। আপনি যদি 100 কোটি টাকা আপনি দেন, মনে করেন আপনার হয়তো হ্যাবিট থাকতে পারে, আপনি হয়তো অ্যাভয়েড করতে পারেন যে শরিয়া সম্মত স্টকগুলোকে আপনি পছন্দ করেন, হ্যাঁ, বা শরিয়া ভিত্তিকে আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো সেক্ষেত্রে তো আমি আপনাকে ট্রেজারি বিল বন্ড হয়তো সাজেস্ট করব না। তো আপনার জন্য আমরা তখন ইকুইটি মার্কেটের মধ্যে যেগুলো ফিক্সড রিটার্ন জেনারেট করবে এবং যাদের ইল বেস ভালো আছে এবং কোম্পানিগুলো কর্পোরেট গভর্নেন্স এবং সামনের দিনগুলো বিজনেস শরিয়া কমপ্লায়েন্ট ডিএসসিএস বা সিএসসি শরিয়া ভিত্তিক, হ্যাঁ, ওইরকম দেখে আমি শরিয়া না, ওখানে আমি ভালো কোম্পানিগুলোকে আমি পিক করার চেষ্টা করব, তারপর ওখানে হয়তো ইনভেস্টমেন্টটা আমার থাকবে। আপনার ক্লায়েন্টের কত পার্সেন্ট আপনার যে আর স্টিকিং টু শরিয়া ইনভেস্টমেন্ট? শরিয়া ইনভেস্টমেন্ট এখন অ্যাকচুয়ালি কি শরিয়া ইনভেস্টমেন্ট করতে আগে সবাই ওই যে ইসলামিক ব্যাংকগুলোতেই ইনভেস্টমেন্টটাকে বোঝাতো। এখন ইসলামিক ব্যাংকগুলোতে যে পরিমাণ একটা প্রবলেম সবার সামনে যখন চলে আসছে, তখন আসলে অনেকে আসলে ওই যে নতুনভাবে আসলে এখান থেকে তো ওইভাবে শরিয়া থেকে তো ওইভাবে রিটার্নটা জেনারেট হচ্ছিল না বিগত। তো সামনের দিনগুলোতে যখন শরিয়া রিলেটেড গভর্নমেন্ট সরকারি সুকুক, যেটা সরকারিভাবে যে সুকুকটা ইস্যু করবে, ওইটাতে হয়তো আমরা ভালো একটা রেসপন্স পাবো আশা করি আর কি। তো এমনিতে ধরেন আপনার 100 জন ক্লায়েন্ট আছে, কত পার্সেন্ট যারা শরিয়া ইনভেস্টর অনেক বেশি, কিন্তু যারা শরিয়া তারা কেউই গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ডে আসে নাই, না, এটা তো তারা ইকুইটি মার্কেটে আছে। না, আমি বলছিলাম যে 100 জন ক্লায়েন্টের মধ্যে রাফলি কত পার্সেন্ট যারা শরিয়ার বাইরে কিনবেন না, আপনার ধারণা? শরিয়ার বাইরে কিনবেন এরকম আসলে রাফলি বলা মুশকিল, কারণ শরিয়া সম্মত আসলে 30% হতে পারে। শরিয়ার সম্মত এখানে কিছু ইনভেস্টর আছে যে তাদেরকে আসলে আমরা শরিয়ার ওই ধরনের স্টকে ওরা কখনোই যাবে না, শরিয়ার বাইরে তাদের আপনারা নিতে পারি না। আমরা আসলে তাদেরকে আমরা অ্যাপ্রোচ করি না। যখন আমি আপনাকে বলবো, আপনি বলবেন যে না আমি নন শরিয়া কোনো কিছু কিনবো না, তাহলে আমি তো ওখানে আপনাকে অ্যাপ্রোচ করবো না। হ্যাঁ, আমরা নিজেরাও অনেকে হয়তো আমরা হয়তো সেল করছি, কিন্তু আমরা নিজেদের জন্য হয়তো আমরা কিনছি না আর কি। হ্যাঁ, তবে আমরা ইকুইটিটাকে মেইনলি ফোকাস দিয়ে রাখি। তো আমরা চাই যে আমাদের ইনভেস্টররা কোনো মিসগাইডেড না হোক। তাদের যে ইনভেস্টমেন্ট প্যাটার্ন, সে হয়তো আমার কাছে হয়তো বা ইকুইটিতে ইনভেস্টমেন্ট করছে, কিন্তু সে হয়তো ব্যাংকে এফডিআর রাখতেছে কনভেনশনাল ব্যাংকগুলোতে, তখন তাদেরকে আমরা সাজেস্ট করি যে স্যার আপনার জন্য একটা বেটার অপরচুনিটি আছে যে আপনি হয়তো ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো ওইভাবে আমরা ক্লায়েন্টগুলো পিচ করতেছি। আরেকটা হচ্ছে দেশের বাইরে যারা আছেন তাদের জন্য আসলে কীভাবে, তারা তো দেশে এসে এফডিআর করার সাথে সম্ভব হয় না। তারা যে ফরেন রেমিটেন্সগুলো আমাদেরকে পাঠাচ্ছেন, তারা কিন্তু এই গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ডের জন্য আমাদের কাছে ফান্ড পাঠাচ্ছেন। হ্যাঁ, তো এটা অনলাইনে যেরকম ওনারা সার্ভিস পাচ্ছেন, এবং আপনি জানেন যে যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু ম্যাক্সিমাম ওই যে অনলাইনে ফ্রি সময়টুকুতে তারা কিন্তু ওই যে এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেন। ওই সময়তে তাদেরকে একটা যে সার্ভিস প্রোভাইড করার জন্য এক্সপার্টে আসি নাবিল ভাই, অনুষ্ঠান সময় স্বল্পতা আছে। ক্যাপিটাল গেইন ইজ ট্যাক্সেবল। আমাদের মতো ইন্ডিভিজুয়াল যারা আছেন তাদের যদি 50 লাখ টাকার বেশি ক্যাপিটাল গেইন হয় কোনো পার্টিকুলার ট্যাক্স ইয়ারে, সেটা করযোগ্য। এটা এক সময় বেড়েছিল, রিসেন্টলি এটা 15% ক্যাপ করে দিয়েছে। তো এই পরিবর্তনটা আসলে অ্যাকচুয়াল ইম্প্যাক্ট কি মার্কেটে? আমরা বিভিন্ন সূত্রে শুনতে পাচ্ছিলাম যে ভালো মার্কেটে কয়েক বছর আগে হয়তো 250-300 জনের বেশি এই পরিমাণ গেইন করেন। 2021 সালের যে মার্কেট, এটা আমরা যেটা শুনেছি আর কি, আসলে এটা কোট করা যাবে না, 250 জনেরও কম আসলে ক্যাপিটাল গেইন করেছিল 50 লাখের উপরে। হ্যাঁ, তবে আমি যেটা বলবো কি, এই ডাউন মার্কেট নিশ্চয়ই আরো কম, আরো না, তা তো হবেই না আর কি। হ্যাঁ, হয়তো হ্যাঁ অনেক কমই হবে। এটা আসলে অনেকে এটা তখন কি তার ইনকাম তার রিটার্নে শো করতো ট্যাক্স ফ্রি ছিল বলে। এবার যখন ট্যাক্স ইম্পোজ করে দেওয়া হয়েছে, হয়তো দেখা যাবে যে অনেকে এটা শোই করবে না, ইনভেস্টমেন্টটা এমনভাবে করবে বা কিছু একটা মেকানিজম বের করবে তারা। কিন্তু আমরা বলতে চাচ্ছিলাম যে গত এই বাজেটে যে বিষয় পরিবর্তনগুলো আসছে, এগুলো কিন্তু অনেকগুলো কিন্তু মেসিভ আসলে আমাদের মার্কেটের জন্য এটা অনেকটা একটু অ্যাডভার্স একটা পলিসিগুলো চলে আসছে। যেমন আমি যদি বলি যে ক্যাপিটাল গেইনটা শুরুতে কি ছিল, যে ইনভেস্টরদের বড় আমাদের HNI যারা, তাদের কাছে একটা নেগেটিভ মেসেজ গিয়েছে যে তাদের যে 50 লাখ টাকার উপরে যে ট্যাক্স 5 বছরের মধ্যে
এখন আপনি আজকে একটা স্টক কিনলেন 5 বছর পরে যা বিক্রি করবেন এটা তো হয় না, মানে হ্যাঁ অনেকে খুব মানে T+2 বা 3 বা এরকম রেঞ্জে অথবা 1-2 মাস বা 1 বছরের পরে লিকুইডেট করা 15 তে ক্যাপ হতে এই প্রবলেমটা গেছে বোধহয়। হ্যাঁ, তবে এখানে যে অ্যাসারোটা আসছে এই অ্যাসারোটার মধ্যে একটু প্রবলেম হয়ে গেছে কি এটা মানে কোম্পানির সিকিউরিটিজ বলা হয়েছে, মানে এখানে আমাদের মার্কেটে লিস্টেড মিউচুয়াল ফান্ড আছে, তারপর গভর্নমেন্ট সিকিউরিটিজ আছে, কিন্তু এগুলো আসলে ওই অ্যাসারোট থেকে বাদ পড়ে গেছে। হ্যাঁ, তো আমরা এগুলো অলরেডি এনবিআরকে ইনফর্ম করা হয়েছে আমাদের ইয়ে থেকে, হয়তো এগুলো হয়তো কারেকশন আবার চলে আসবে। তো এখানে আরেকটা যে প্রবলেম যেটা হয়েছিল যে মিনিমাম ট্যাক্সের কিন্তু একটা ইমপ্লিমেন্ট হয়েছে। হ্যাঁ, তো এই মিনিমাম ট্যাক্সের মাধ্যমে কিন্তু আমাদের মার্কেটে কর্পোরেটের না, এটা ইন্ডিভিজুয়াল ও সবার জন্য। এখানে ওই যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 ধারা 117 অনুযায়ী লভ্যাংশ মানে উৎসে লভ্যাংশ থেকে যে কর কর্তন করা হয়, তো এই করটাকে কিন্তু মিনিমাম ট্যাক্স হিসেবে কনসিডার করা হয়েছে। এটা আমরা অ্যাডজাস্ট করে আমাকে ফেরত দিবে না। হ্যাঁ, আপনি জানেন যে অনেক কোম্পানি মালিক তারা কোম্পানি থেকে কিন্তু রিটার্নটা পায় ডিভিডেন্ড ফরম্যাটে। তো আগে কি হতো, ডিভিডেন্ড ফরম্যাটে তার যখন রিটার্নটা আসতো সে ট্যাক্স রিবেটের জন্য একটা অংশ কিন্তু ইনভেস্টমেন্ট করতো। তা আগে কিন্তু ইনভেস্টমেন্টের থ্রেশহোল্ড 1.5 কোটি টাকা ছিল, এটা পর্যায়ক্রমে পরবর্তীতে 1 কোটিতে নামায় নিয়ে আসা হয়েছে। কিন্তু এখন যেটা করছিল, আগে 1 কোটি টাকা 10% মানে 10 লাখ টাকা পর্যন্ত রিবেটটা নিতে পারতো, কিন্তু এবার যেটা করছে যে প্রকৃত ইনভেস্টমেন্টে 15% করছে, কিন্তু আবার 10 লাখ টাকা রাখা হয়েছে ফিক্সড। কিন্তু তাতে ইনভেস্টমেন্টের থ্রেশহোল্ড 1 কোটি টাকাতে নেমে গেছে 67 লাখের কম। এর বেশি ইনভেস্টমেন্ট কেউ ট্যাক্স রিবেটের জন্য করার প্রয়োজন নাই। রাইট, এই যে থ্রেশহোল্ডটা এবং মিনিমাম ট্যাক্সের কারণেও মানে আমাদের মার্কেটে যে ইনভেস্টমেন্ট যারা রেগুলার করতো তাদের সংখ্যাটা কিন্তু কমে গেছে। যেমন এই যে 1 কোটি টাকাটা থেকে যদি আপনি যদি 15% জায়গায় যদি 10%ও থাকতো, যে প্রকৃত ইনভেস্টমেন্টের 10%, তাহলে কিন্তু তার মোট আয়ের 30% ইনভেস্টমেন্ট করে সে 10% রিবেট নিত। সেটা কিন্তু 1 কোটি টাকা যদি কেউ হয়ে যেত তার তাহলে 10% সে 10 লাখ টাকা কিন্তু রিবেট, মানে গভর্নমেন্টের এডিশনাল কোনো ট্যাক্স বা মানে ট্যাক্স রিবেট পারপাসে গভর্নমেন্টের যে রাজস্ব কম পাবে সেটা কিন্তু হচ্ছে না। জাস্ট গভর্নমেন্ট যদি এখানে যে 15% জায়গায় 10% করে দেয়, তাহলে কিন্তু আমাদের মার্কেট বা এই মানে যারা এই ট্যাক্স পেয়ারদের যারা ইনভেস্টমেন্টের জন্য এলিজিবল ইনভেস্টমেন্টের যে খাতগুলো আছে এই খাতগুলোতে কিছু মানি ফ্লো বাড়বে। আমরা বাজেটের সময় কথা বলেছি। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে মোট আয় থেকে করযোগ্য আয়, হ্রাসকৃত হার এবং ন্যূনতম কর প্রযোজ্য এরকম আয় কিন্তু বাদ দিয়ে কনসিডার করতে হবে। এখন আমি যেটা বলতেছিলাম যে কোম্পানির ডিরেক্টর যারা তারা তাদের কিন্তু ইনকামটা হচ্ছে লভ্যাংশ, মানে ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড আকারে তারা পায়। তো সেটাকে মিনিমাম ট্যাক্স যেহেতু করা হয়েছে, সে কিন্তু আর ইনভেস্টমেন্ট রিবেটের জন্য সে এলিজিবল হচ্ছে না। তা যেহেতু ইনভেস্টমেন্ট রিবেট পাচ্ছে না, তাকে ইনভেস্টমেন্টও সে কিন্তু করতে পারছে, মানে করার প্রয়োজন উৎসাহিত হচ্ছে না। তো এখানে একটা সমস্যা যে এখানে মোট আয়ের থেকে যখন মিনিমাম ট্যাক্সটা বাদ পড়ে যায়, ওখানে একবার থ্রেশহোল্ড কমে গেছে, আবার ওই যে 1 কোটি টাকাকে 1.5 কোটি টাকা যেটা 1 কোটির পর এখন 67 লাখ ওখানে কমে গেছে, সংখ্যাও কমে গেছে। তো এভাবে কিন্তু আমরা যে প্রতি বছর যে একটা বিনিয়োগ মানে ইনভেস্টর যে আমরা মানে ইনভেস্টমেন্ট ফান্ড যেটা আমরা পেতাম, এটা কিন্তু আমরা কমে গেছে। আমরা মানে গত বছর যেটা গত জুন মাসে আমরা ওইরকম রেসপন্স পাইনি তার আগের বছরের বা তার আগের বছরের তুলনায়। এখন এই যে 30শে জুন যারা 50 লাখ টাকা ক্যাপিটাল গেইন নিয়ে ক্লোজ করেছে 50 লাখ প্লাস, তাদের কি এই যে ডিসেম্বরের মধ্যে যে আপনার ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হবে, সেই ইন্ডিভিজুয়ালদেরকে কি ট্যাক্স আরোপ করা হবে? অবশ্যই। এইবারে যেটা আমরা এই অ্যাসারোটা আসলে আরেক কিছুদিন আগে যদি আসতো তাহলে কিন্তু এটা ওনারাও 15% আওতায় পড়ে যেতেন, কিন্তু অ্যাসারোটা আসতে আপনারা জানেন পলিটিক্যাল টার্মোইলের কারণে আমরা অ্যাসারোটা এই যে ডিমান্ডটা যেটা আমরা করেছিলাম এনবিআরকে যখন নতুন ম্যানেজমেন্টকে যখন আমরা জানানো হয়েছে, ওনারা নভেম্বরের 4 তারিখ একটা অ্যাসারো দিয়েছেন, কিন্তু ইন দ্য মিন টাইম তো আপনার অনেকেই রিটার্ন অলরেডি সাবমিট হয়ে গেছে। তো এই জন্য 2024 সালে জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হয়েছে কোনটা, আগের যে অ্যাসারোটা বাতিল হয়ে গেছে, নতুন যে কর যেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 সপ্তম তফসিলটা কার্যকর হয়েছে। তো এখন নতুন যে অ্যাসারোটা দ্যাট মিন্স তাদেরকে রেগুলার স্ল্যাবে ট্যাক্স দিতে হবে এই ক্যাপিটাল গেইনের উপরে। 50 লাখ উপরে যারা এবার মানে 2024 এর জুন পর্যন্ত, মানে জুলাই 1 তারিখ থেকে 24 জুন যদি কেউ ক্যাপিটাল গেইন 50 লাখের উপরে হয়ে থাকে তার রেগুলার স্ল্যাবে ট্যাক্স দিতে হবে। কিন্তু এই যেটা আবার 15% করা হয়েছে এই যে চলমান কর বর্ষের জন্য আগামী এই বছর জুলাইয়ের 1 তারিখ থেকে 30 জুন পর্যন্ত যারা আয় করবে তারা নেক্সট রিটার্নটা আপনার 15% এ আপনার শো করতে হবে। 50 লাখ টাকা পর্যন্ত যেটা দেয়া আছে এটা পাবে। এটা কিন্তু ব্যক্তি ইনভেস্টরের জন্য বলছি। তো এর এডিশনাল যদি কারোর ইনকাম হয়ে থাকে তাহলে তারা 15% ট্যাক্স দিবে। তবে আমাদের HNI ক্লায়েন্টরা কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু একটু মানে ছিল সচেতন, মানে অনেক বেশি কশাস ছিল যে রেগুলার স্ল্যাব তখন দেখা যাচ্ছিল আমার প্রায় 40.50 মতো ট্যাক্স চলে আসে। আরেকটা বিষয় হচ্ছে যে ডিভিডেন্ডের যে বিষয়টা, ডিভিডেন্ডের উপর কিন্তু কোম্পানির জন্য 20% করা আছে,
কিন্তু অন্যান্য HNI বলেন সবার ক্ষেত্রে HNI জন্য যেটা 30% প্লাস তার যদি নেট অ্যাসেট 50 crore বেশি হয় তার জন্য সারচার্জ অ্যাপ্লিকেবল হয়। তো সেই ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার ডিভিডেন্ডের উপর 40.50 হ্যাঁ ৪৫% মতো ট্যাক্স চলে আসে। তো এই ক্ষেত্রে আমরা দেখেন এটি কমানোর দাবি প্রত্যেকটা অ্যাসোসিয়েশন থেকে প্রতি স্টক এক্সচেঞ্জ থেকে এবং ক্যাপিটাল গেইনের ডিভিডেন্ড এবং ক্যাপিটাল গেইনের দুটারই ট্যাক্স স্ল্যাবটা সেম হওয়া উচিত, আমরা এটা ডিমান্ড করছি। অথবা আমরা যেহেতু এই ইন্ডাস্ট্রিটাকে গ্রো করার জন্য একটু আমরা ইনসেন্টিভ চাচ্ছি, সেক্ষেত্রে অথবা এই ডিভিডেন্ডটাকে যদি ফাইনাল ডিভিডেন্ড হিসেবে অ্যাটসোর্সে যে ট্যাক্সটা কাটা হয় সেটাকে ফাইনাল সেটেলমেন্ট যদি দেওয়া হয় তাহলে এই ইন্ডাস্ট্রিটা থেকে একটু মানুষ আমরা কিন্তু ভালো রেসপন্স পাবো। ডিভিডেন্ড পে আউট ডিভিডেন্ড আপনার যে ডিভিডেন্ড নেওয়া দুদিকে উৎসাহ থাকবে মানুষের। বাবু আরেকটা বিষয় যেটা বলতে যাচ্ছি যে আমাদের কিন্তু অনেক ইনভেস্টর যে ওরা আমাদেরকে ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড লঞ্চ করার জন্য আমাদেরকে বারবার মানে দিচ্ছে, কারণ অনেক ইনভেস্টর এটাতে ইনভেস্টমেন্ট করতে ইন্টারেস্টেড। কারণ কি আপনি জানেন যে ফিক্সড ইনকাম আপনি ট্রেজারি গভর্নমেন্ট ট্রেজারি বন্ড যেটা এটা 6 মাস পর পর কুপন প্রদান করে। আবার অনেক ইনভেস্টর সবচেয়ে বড় কথা এটি সবাই বুঝতে পারে না, আবার হচ্ছে 1 লাখ টাকার মাল্টিপল করে ইনভেস্টমেন্ট করতে হয়। তো এখানে আমরা যদি আমাদের ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডটা যদি আমাদেরকে আমরা যদি ইনিশিয়েট করতে পারি তাহলে আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে মানে বাংলাদেশের সর্বত্র অঞ্চলে কিন্তু আমরা এটা ছড়িয়ে দিতে পারবো। তো মানুষজন যখন একটা ফিক্সড রিটার্ন দেখবে তখন তারা কিন্তু একজন মানে প্রফেশনাল ফান্ড ম্যানেজার দ্বারা যখন পরিচালিত হবে তখন তারা কিন্তু এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ছোট ছোট ইউনিটগুলো কিনতে পারবে। আমরা যেমন পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা দেখি যে তারা ছোট মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটাকে একদম ৫,০০০-১০,০০০ টাকার ইউনিট কিনলাম, যখন একটা ট্রেজারি বিল বা একটা বন্ড কিনতে ১ লাখ টাকা লাগে। রাইট। তো এই ক্ষেত্রে আমরা কিছু ক্যাশের মানে ট্যাক্স বেনিফিটটা জন্য আমরা তো ডিমান্ড করতে পারি যে আমাদের বর্তমান যে এনবিআর এর চেয়ারম্যান স্যার যদি ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডের জন্য একটা ধরেন ক্যাশ মানে আলাদা যদি ট্যাক্স পলিসি করা হয় সেক্ষেত্রে হচ্ছে যে হতে পারে যে একটা আফটার 2 ইয়ার্সের পরে যদি কেউ ক্যাপিটাল গেইন নেয় মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তাদেরকে যদি তাদের ওই ইনকামটাকে যদি ট্যাক্স এক্সাম্পশনের সুবিধা দেওয়া হয় অথবা ক্যাশ ডিভিডেন্ড যেটা হয় সেটাকে যদি অ্যাটসোর্সে ফাইনাল করে দেওয়া হয়, এই ধরনের জনপ্রিয় করতে হলে একটা যদি সরকার মনে করে যে আসলে এই সেক্টরটা আমাদের দাঁড় করানো দরকার, সেখানে এখন সরকার কিন্তু আগের গভর্নমেন্টকে আমরা আগের রেগুলেটর সবার কাছ থেকে কিন্তু একটা কথা আমরা শুনতাম যে এই মার্কেটে আমাদের রিটেল নির্ভর ইনস্টিটিউশনাল নির্ভর কিন্তু আমরা মানে মুক্তি বলতে যে নেই, কিন্তু সেই রিলেটেড কোনো আমরা ইনিশিয়েটিভ কিন্তু দেখি নাই। তো আমরা চাইবো যে বর্তমানে আমাদের যে সরকার মতো যে আমাদের কমিশন আসছেন ওনারা এইটা নিয়ে কাজ করবেন, হ্যাঁ, আর ওনারা নতুন নতুন কিছু প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবেন, নতুন কোম্পানিগুলোকে বাজারে লঞ্চ নিয়ে আসবেন এবং ট্যাক্স ইনসেন্টিভস প্লাস এক্সিস্টিং যেই মার্জিন কর্পোরেট ট্যাক্স যেটা গ্যাপ যেটা লিস্টেড ভার্সেস নন লিস্টেড যে কোম্পানিগুলো ট্যাক্স মানে গ্যাপটা এটাকে ফর মিনিংফুল ডিফারেন্স যাতে উৎসাহিত হয় মাত্র 2.5% নামাই নিয়ে আসা হয়েছে। আপনি দেখেন একটা কিন্তু 27.5%, কিন্তু যারা ওই যে কন্ডিশন ফুলফিল করবে যখন নন লিস্টেড যারা তারা কিন্তু অনেক কিছুই নতুন লিডারশিপ ওইগুলো কমিউনিকেট করেছে এনবিআর এর সাথে। আমরা বছরের শেষ মাস ডিসেম্বর ক্লোজিং হতে যাচ্ছে, একদিকে পাল্লার এই পাশে ইকুইটি ওই পাশে হচ্ছে আপনার ফিক্সড ইনকাম মার্কেট। নতুন বছরে ইনফ্লেশন নিয়ে গভর্নরের যে বক্তব্য যে এটি আসলে 2 বছরে আপনার 4-5% লেভেলে নামিয়ে আনার একটা টার্গেট, নেক্সট হয়তো 1 বছরের মাথায় তিনি চাচ্ছেন যে 7%-6%-এ নামিয়ে আনতে। সব কিছু মিলিয়ে শেয়ার বাজারের সূচক এবং ট্রেজারির ইল্ড, হ্যাঁ, আপনাদের ফোরকাস্ট কি? ইউ হ্যাভ এ রিসার্চ টিম অলসো। থ্যাংক ইউ। আমরা যেটা আসলে আমরা এখন যেটা বলছি আর কি ইনভেস্টরদেরকে, দেখেন আমাদের বিষয়টা যে অ্যাকুরেট হবে তা কিন্তু না, ডিসক্লেমার নিয়ে খুব সংক্ষেপে। হ্যাঁ, তো আমরা যেটা বলতে চাচ্ছি যে ট্রেজারি বন্ডের যে ইল্ড রেটটা বর্তমানে আমরা মনে করি যে এটা আমরা হাইয়েস্ট বলবো এটাও বলতে পারি না, তবে হাইয়েস্টের কাছাকাছি এটা এতটুকু আমরা বলার চেষ্টা করি। তো অন্যদিকে মানি মার্কেটের সাথে কিন্তু ক্যাপিটাল মার্কেটের সম্পর্ক হচ্ছে ইনভার্স রিলেশনশিপ। যেহেতু ইন্টারেস্ট রেট যখন আপ ট্রেন্ডে থাকে স্টক মার্কেট বেট পারফর্ম করবে, এটা কিন্তু স্বাভাবিক। তো আবার এই গত 1 বছর 1.5 বছরের মধ্যে ইন্টারেস্ট রেট কিন্তু আপে ছিল, হ্যাঁ, তো এখন মার্কেট কিন্তু খারাপ হতে হতে মার্কেটে অনেকগুলো মানে ভালো ফান্ডামেন্টাল স্টকগুলো কিন্তু লুক্রেটিভ রেটে বা ফেয়ার ভ্যালুর অনেক কাছাকাছি অনেক নিচে বলা যায়, রাইট, অলরেডি ওইরকম রেটে কিন্তু ঘোরাফেরা করছে। তো আমার কাছে যেটা মনে হয় যদি কোনো ইনভেস্টর যে কোনো একটা
পাথ কিন্তু এখন চুজ করতে পারে। এখন কিছু সে চাইলে যত বটমে বিগ কোয়ান্টিটি শেয়ার কালেক্ট করতে পারে, সেটা যখন বাজার ইউটার্ন নিয়ে নেবে তখন চাইলে কিন্তু আসলে পোর্টফোলিওভাবে রিশাফল করা বা পোর্টফোলিওকে ডিজাইন করা কিন্তু সম্ভব হয় না। তো আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে আপনি, আমার মনে হয় যেটা আমরা সামনের দিনগুলোতে আমাদের নেইবারিং যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে যে স্টক মার্কেট যেভাবে গ্রো করেছে তার কিছুটাও যদি হয় সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেসপন্স কিন্তু আমাদের এই মার্কেট থেকে কিন্তু আসা সম্ভব। এবং ক্লায়েন্ট যারা ইকুইটি লস করেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু এই মার্কেট থেকে আসলে এই এত বড় লস যদি রিকভারি করতে চায় এই মার্কেট থেকে কিন্তু তাদের করতে হবে। তবে মার্জিন যে পোর্টফোলিওগুলো ওগুলো সবচেয়ে বেশি খারাপ অবস্থানে আছে এবং নেগেটিভ ইকুইটি আপনি জানেন প্রায় 10,000 কোটি টাকার মতো এই মার্কেটে নেগেটিভ ইকুইটি আছে। এগুলোর জন্য আমার মনে হয় গভর্নমেন্টের একটু সাপোর্ট দরকার আছে, কারণ আমাদের ক্ষতিগ্রস্ত ইনভেস্টরদেরকে আসলে দোষ দেওয়া যাবে না, কারণ ওনাদেরকে মানে ইনভাইট করে আনা হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, দ্য লাস্ট কোশ্চেন যে লস ক্যারি ফরওয়ার্ড করা, যে আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্সের জন্য আর কি, যে ক্যারি ফরওয়ার্ড করার যে সুযোগ, আপনি অনেকেই বলছিলেন কথাটা যে যখন লোকসান হচ্ছে, একটা লোকসানে শেয়ার বিক্রি করে আপনি যখন একটা পার্টিকুলার ইয়ারে একটা শেয়ার কিনলেন, সে আপনি এক্স কোম্পানিতে ভালো একটা লস টেক করে ওয়াই কোম্পানিতে পরে ফিসকাল ইয়ারে আপনি গেইন করলেন, তো এই লসগুলো এটার সাথে এটা অ্যাডজাস্ট করে আপনার গেইন দেখানো সুযোগ আছে নাকি? যে মানে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নিয়ে আমি আপনাকে বলি, আমার একটা ইনভেস্টর মনে করেন আপনি 2-1 বছর আগে হয়তো ইনভেস্টমেন্ট করেছিল সেই মার্কেটে, হ্যাঁ, তার মনে করেন 10 কোটি টাকার ইনভেস্টমেন্ট, সে 5টা ইনস্ট্রুমেন্ট চুজ করছে। তো 5টা ইনস্ট্রুমেন্ট সে মে মাসে যখন বাজারটা একটু ধরেন যে ক্যাপিটাল গেইন নেওয়া শুরু হয়ে যায় তখন সে প্যানিকড হয়ে সে বিক্রি করে ফেলছিল। বিক্রি করে ফেলেছে তখন তার 25% তার লস হয়েছে। তাহলে তার কিন্তু 10 কোটি টাকার ভ্যালু নেমে আসছে কত? 7.5 কোটি টাকা। তাও সে আবার তখন ওই যে তখন একটা ভালো একটা কোম্পানি 220 টাকা করে সে মানে সেটা পিক করেছে। তো পিক করার পরে 8ই আগস্টের দিকে সে এটা 300 টাকার কাছাকাছি বিক্রি করেছে। তো ওখানে দেখা গেছে যে তার রিটার্ন জেনারেট হয়েছে প্রায় 29 বা 30%-এর মতো। দেখেন আপনি, ওর কিন্তু লসটা কিন্তু কাভার হয় নাই। ও কিন্তু সেল করেছে মে মাসে, 24-এর মে মাসে, যেটা এই বছর ইনকাম ট্যাক্সের যে রিটার্নটা সে জমা দিবে সেই রিটার্নে কিন্তু সে লসটা কত 25% তার কিন্তু লস, তার উপর কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স আসেনি, যেহেতু সে লস করেছে, যেহেতু গেইন হলে তো ট্যাক্স আসে, ব্যাপারটা আসতো তাকে। এবার এই লসটা যদি সে ক্যারি ফরওয়ার্ড না করে আগামী যে বছর যে রিটার্নটা জমা দিবে তার যে 29% সে দেখা গেছে যে প্রায় 2.5 কোটির কাছাকাছি তার প্রফিট হবে। তাহলে যে 50 লাখ 2 কোটি টাকার উপর তার কিন্তু ট্যাক্স চলে আসবে। হ্যাঁ, তো এই বিষয়টা আমরা এনবিআরকে রিকোয়েস্ট করব যে ওখানে বলা আছে মূলধনী ক্ষতি মূলধনী আয়ের সাথে সমন্বয়ের ব্যাপারে। তবে আরেকটা কথা বলা হয়েছে যে ন্যূনতম কর প্রযোজ্য হ্রাসকৃত কর হার বা কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার অথবা ন্যূনতম কর হার প্রযোজ্য এরূপ আয়ের জ্যাট টানা যাবে না, এবং কোম্পানির ক্ষেত্রে এই ধরনের জ্যাট টানার নিয়ম রাখা হয় নাই। তো যেহেতু স্টক মার্কেটে এই ক্যাপিটাল গেইনের এই ট্যাক্সের বিষয়টা নতুন আসছে, আমার আর তারপরে গত এই যে 15% এটাকে কি হ্রাসকৃত কর হার ধরা হবে? এটা নিয়ে আসলে কোশ্চেনের আনসারটা যেটা সপ্তম তফসিল, এটা কিন্তু বিশেষ কর হার। হ্যাঁ, ওখানে আসলে হ্রাসকৃত কর হারের ডেফিনেশনটা আসলে কোথাও পাওয়া যায় না। আমি এটা এনবিআর এর আমরা কয়েকজনের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, কেউ আসলে ওইভাবে দায়িত্ব নিয়ে বলতে পারে নাই। হ্যাঁ, তো আমরা এটা নিয়ে ওয়াচ করতেছি, আমরা বলতেছি যে এই রিলেটেড একটা ব্যাখ্যা যেন চলে আসে। হ্যাঁ, হয়তো আমরা আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে আগামীতে। তো আমার মনে হয় যে এই যে মানে ক্যারি করার যে বিষয়টা, এটা একটু রাখতে হবে আমাদের ইনভেস্টরদের জন্য। কারণ দেখেন আপনি 2010 সালেও যারা ইনভেস্টমেন্ট করে বসে আছে তারা কিন্তু অনেকে তাকে টাকাগুলো ফেরত আসেনি, আবার অনেকগুলো কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাবিল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা নাবিল ভাইয়ের কাছ থেকে আসলে শুনছিলাম যে তারা যখন ইউক্রেন যুদ্ধের পরই যখন যে আপনার ট্রেজারি বিল বন্ডগুলো ট্রেডেবল হয়েছে, বিলগুলো তো না, ইনফ্যাক্ট বন্ডগুলো, তারা আবার ব্যাংকের থ্রুতে বিলগুলো ট্রেড করাচ্ছিলেন। খুব যখন সুদের হার বাড়তির দিকে ছিল স্বল্প মেয়াদে প্রথমে, পরবর্তীতে যখন মোটামুটি বেড়ে একটা লেভেলে স্টে করছে দেখা যাচ্ছে, এখন তারা আস্তে আস্তে লং টার্ম ট্রেজারিতে সুইচ করাচ্ছেন তাদের ক্লায়েন্টদেরকে। তো ভালোই কিন্তু হয়েছে, যে যখন যদি ইকুইটিতে ইনভেস্টমেন্টগুলো থাকতো একটা সিগনিফিক্যান্ট ক্যাপিটাল ইরোশন হতে পারতো, ওয়েদার এখন একটা ডাবল ডিজিট রিটার্নও তারা পেয়েছেন। বাট তিনি বলছেন এখন আসলে দুটোই লুক্রেটিভ, যে একটা লাইক 50-50 এইভাবে যদি তিনি ইকুইটি আর ট্রেজারিতে রাখেন। আর ইকুইটি তার পরামর্শ হচ্ছে যত কম দামে পাওয়া যাবে সিলেক্টিভ স্টকস ফর দ্য নেক্সট কাপল অফ ইয়ার্স, এগুলো কিনে সংখ্যা বাড়ানো।
বাজারও কিন্তু আসলে এই সুযোগ দিচ্ছে, হয়তো কতদিন দেবে এগুলোর উত্তর অজানা। ট্যাক্স পারপাসে যেটি তার কাছ থেকে আমরা শুনলাম যে কিছু অস্পষ্টতা রয়েছে, কিছু এটি আসলে এরর অফ ওমিশন কিনা আমরা জানি না, যে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজে মূলধনী মুনাফা যেটা হয়তো 40% ছাড়িয়ে যেতে পারত হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের জন্য, সেটি 15% করা হয়েছে রিসেন্টলি, কিন্তু আবার এটি কমানো হয়নি আপনার যেগুলো কোম্পানি না কিন্তু তালিকাভুক্ত সিকিউরিটিজ, তারপরে আছে আপনার নন লিস্টেড মিউচুয়াল ফান্ড, এগুলো আলটিমেটলি ক্যাপিটাল মার্কেট প্রোডাক্ট, সেগুলোর ক্ষেত্রে এই স্পষ্টতাটা আসেনি, এগুলো আসার দরকার। আর ইনভেস্টরদের লস ক্যারি ফরওয়ার্ড করার সুযোগটা স্পষ্টত থাকা উচিত, আদারওয়াইজ আপনি অনেক লস করে যদি কোনো একটা পার্টিকুলার ইয়ারে গেইন করেন তখনই তার উপরে আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স চলে আসবে। এটিও আসলে এখানে অ্যাডজাস্ট করার, আসলে যারা সত্যিকার অর্থেই আর্ন করছেন ক্যাপিটাল মার্কেট থেকে গেইন করছেন সেটাই যাতে ট্যাক্সেবল হয়, এটাই হচ্ছে তার বক্তব্য। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।